এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। একটু প্রবীরবাবু একটা বিষয়ে উনি করেছেন এবং সব মহকুমার শাসক উনি নিরাপত্তা কংগ্রেস তো অলরেডি এই সুনাম অঞ্চকের ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সরকারের প্রতি একটা আহ্বান রেখেছেন আমাদের দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালজি। আর স্বাভাবিকভাবে ইস্যু তো একটাই, কংগ্রেসও চাইছে যে নিট পেপার লিক থেকে শুরু করে এই যে বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং এটাকে শিক্ষাকে বাণিজ্যিকভাবে যেভাবে এই সরকার দেশের সরকার নানাভাবে ব্যবহার করছে তার দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উনি যেন পদত্যাগ করেন। ওয়াংচুক থেকে শুরু করে রাজ্যের বিরাট অংশের ছাত্রছাত্রী যুবকদের তাদেরও বক্তব্য একটাই যে ওনার পদত্যাগ। তো স্বাভাবিকভাবে এখানে কোনো দ্বিমত নেই, আমরা পদত্যাগের দাবিটাকে আরও বেশি জোরালো করার ক্ষেত্রে যারা এগিয়ে আসছে, যারা আন্দোলন করছে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন। ওই ধানের চারা রোপণ করে সরকারকে অবহিত করতে চাইছেন, একের পর এক ঘোষণা দিয়ে সংস্কারের কথা বলে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের অর্থে যারা ভাগ বসিয়েছেন, কমিশন নিয়েছেন, তোল্লাবাজি করেছেন, আজকে এই রাজ্যের মানুষ এই পরিবহনের অব্যবস্থার কারণে তাদের যাতায়াত সীমিত হয়ে গেছে। রুগী অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারছে না, সন্তান সম্ভবা মা তাদের এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে এই রাজ্যে একটা সরকার আছে বলে মনে হয় না। একটা সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? শুধুমাত্র মন্দির মসজিদ আর বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে পূজা অর্চনা করে মানুষের প্রতি মঙ্গল কামনা। আসলে এই সরকারটা তো মানুষ কাজের জন্য বসিয়েছেন। এই সরকার মানুষের হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। শুধুমাত্র ওই আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি, ধ্যান ধারণা দিয়ে মানুষকে কিভাবে তাদের সত্যিকারের যে তাদের প্রয়োজনীয়তা, তাদের যে সুযোগ সুবিধা, তাদের জন্য এই রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে আড়াল করার যে প্রয়াস, এই প্রয়াসের আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা চাই যে জনগণ এগিয়ে আসুক। উত্তরদায়ী সরকার। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, জাতীয় সড়ক কবে নাগাদ চলাচলের উপযোগী হবে? এই আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন খোয়াই শহরে, বিলোনিয়া শহরে, কৈলা শহরে এই যে বাঁধ নির্মাণের কাজে স্লথ গতি, অনিয়ম, বিভিন্ন ঠিকাদারি কাজ নিয়ে সেখানে মারামারি গণ্ডগোল, যার কারণে সংস্কারের কাজ ব্যাহত হচ্ছে। নিম্নমানের কাজের জন্য বাঁধ নির্মাণ করার পর একটা বর্ষাতে বাঁধ ভেঙে জলডুবি হচ্ছে। তার যে রক্ষণাবেক্ষণ, তার যে পরিদর্শন, সেখানে কোনো ধরনের নিয়ম নীতি মেনে সেখানে কোনো কাজ হচ্ছে না। এই বিষয়গুলি সম্পর্কে আপনি জনগণকে অবহিত করুন। আপনি আগরতলা শহরবাসীকে জলডুবি থেকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপের ঘোষণা একসময় এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি রেখেছিলেন, আজকে প্রায় 7 বছর পেরিয়েও মানুষ কিন্তু তার কোনো ধরনের সুযোগ আজকে মানুষের কাছে আপনারা সেটা তুলে ধরতে পারেননি। এই ব্যর্থতার দায়ভার আপনাদেরকে বহন করতে হবে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কেন এই দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ? এই ব্যর্থতার দায় আপনাদের বহন করতে হবে। অবিলম্বে এই পুরো নিগমকে, এই স্মার্ট সিটির কর্ণধারদের, তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে।
আমরা চাই যে আগরতলাবাসী তাদের যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান এটা গ্রহণ করে এই কাজে যদি নতুনভাবে পরিকল্পনা নিয়ে তারা যদি কাজ শুরু করতে চান, তাহলে শহরবাসীর যে যারা বিভিন্ন সময়ের সম্পদ কর দিয়েছেন, বিভিন্নভাবে ট্যাক্স দিয়েছেন, এই ট্যাক্সের অর্থ যারা অপব্যয় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমাদের দলের পক্ষ থেকে আমরা এই আগরতলাবাসীর যে দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য যাদের আমরা দায়ী করতে চাইছি, তাদেরকে কিভাবে এই সরকার তাদের দায়বদ্ধতা এটা তারা স্বীকার করে কি ব্যবস্থা গ্রহণ করেন তার দিকে আমরা তাকিয়ে থাকব। আমাদের সম্মানীয় সভাপতি আজকে আপনাদের কাছে উপস্থিত করেছি। আমি অতি সংক্ষেপে জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করা, সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য যে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আশিসবাবু বলেছেন 12 বছরে কেন্দ্রীয় সরকার দেশটার 12টা বাজিয়েছে। আমি শুধু এর সাথে যুক্ত করতে চাই, মোদী সরকারটা গোটা দেশবাসীর সরকার না হয়ে শুধু বড় জোর 1 থেকে 2% মানুষের সরকারে হিসাবে চিহ্নিত হয়েছে। এদের মধ্যে কারা আছে বিভিন্ন সময় বলেছি, আজ এগুলি বলে সময় নষ্ট করে। রাজ্য সরকারটাও ততই বছর, মানুষের কোনো প্রতি দায়িত্ববোধ নেই, এগুলি বলেছে। কত বড় দায়িত্ব জ্ঞানহীন হলে পরে গোটা দেশ যখন আজকে অর্থনৈতিক তীব্র সংকটে আক্রান্ত, সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে গরিব অংশের মানুষ, অথচ এই সরকারটা কতটা অমানবিক। আগামী 20 তারিখ থেকে যে সংসদের অধিবেশন বসতে চলছে, সেই অধিবেশনে একটা বিল আনা সাব্যস্ত করেছে কি, যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিং সরকার গোটা দেশে লাগু করেছিল। এর ফলে গরিব অংশের মানুষকে 2টা ভাগে ভাগ করে, যেটা খাদ্য বিনামূল্যে দেওয়া, আমাদের দেশে যেটা এখনো চালু আছে, যে একটা অংশ 5 কেজি মাথা পিছু 5 কেজি চাল বিনামূল্যে পায়, আরেকটা অন্তদয় অংশ তারা 35 কেজি চাল পরিবার পিছু চাল, অর্থাৎ গরিবের মধ্যেও যারা গরিব। এই বিল, সংশোধনী বিল যেটা আনতে যাচ্ছে, এই বিলে আছে সেটা হচ্ছে এই যে এখন আর 35 কেজি চাল পাবে না। সরকার গোপনে একটা সমীক্ষা চালিয়েছে, যেটা আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম গত 25 সালে। গত 25 সালের 11ই সেপ্টেম্বর দি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়ার দিল্লি সংস্করণে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল কি, কেন্দ্রীয় সরকার গোপনে একটা, সরকারের বিভিন্ন স্তরে একটা গোপন নোট দিয়েছে দেশের সমীক্ষা চালানোর জন্য। গরিব অংশের মানুষের অবস্থাটা কি, সে সমীক্ষার রিপোর্টটা সবটা দিতে গেলে অনেকটা সময় লাগবে, শুধু আমি সংক্ষেপে বলছি। তাদের সমীক্ষায় যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে দেশের 2,28,57,814 জন মানুষ হচ্ছে AAY ক্যাটাগরি, অর্থাৎ 35 কেজি চাল, যাদেরকে অন্তদয় এর অন্তর্ভুক্ত বলা হয়। সরকার এবারকার বিলে আনছে যে না, তাদেরকে আর 35 কেজি চাল দেওয়া হবে না। এই 35 কেজি চাল দিতে গিয়ে সরকারের নাকি অতিরিক্ত ক্ষতি হচ্ছে 13,590 কোটি টাকা। তো তাদের যদি মাথা পিছু 7 কেজি করে বরাদ্দ করা হয়, তাহলে এই পরিমাণ টাকাটা সরকারের সাশ্রয় হবে।
অথচ আমরা সকলেই জানি হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার সুযোগ করে দিয়েছে। সর্বশেষ মোদি বান্ধব, আমি অন্যদের কথা বাদ, এগুলি বহুবার বলা হয়েছে, কি রাজেশ মেহতা স্বর্ণ ব্যবসায়ী বা পাচারকারী, যাই বলি গুজরাটি, আমাদের দেশের ইনকাম ট্যাক্স অডিট দপ্তর এদেরকে ব্যবহার করে 15 লক্ষ কোটি টাকা জালিয়াতি করেছে। এতে কিছু তাদের যায় আসে না, গরিব মানুষকে পেটে লাথি দেওয়ার জন্য এই টাকাটা সাশ্রয়ের জন্য আজকে প্রকল্প নিচ্ছে। আমি বলছি কেন এই কথাটা, এটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজ্যের মতো রাজ্যে। আশিসবাবু বলেছে যে বিপর্যস্ত অবস্থা হয়েছে কৃষকদের। ওই 21 কোটি টাকা খরচ করে এই কিছুদিন আগে দিল্লিতে ফেস্টিভ্যাল করেছে, আনারস ফেস্টিভ্যাল, অথচ আমাদের নেরামেকে ধুকছে, সেখানে কর্মীরা কাজ হারা হয়েছে। আমাদের আনারস ক্ষুদ্র চাষিরা বাজার পাচ্ছে না বলে ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে, তুলছে না, আনারস তুলছেন। এই হচ্ছে অবস্থা। সেগুলি আর বিশদে যাব না, কিন্তু যে কারণে বলছি যে আরো ভয়ঙ্কর অবস্থা নামিয়ে এনেছে। রেগা জানেন তুলে দিয়েছে, যেটা চালু ছিল মানুষের অধিকার, সেই অধিকারের টাকা গত 8 বছরে প্রতি বছর এই সরকারের কর্তা ব্যক্তিরা লুটে নিয়েছে। আমাদের কথা নয়, কেগের রিপোর্ট, সিএজি রিপোর্ট, সরকার অস্বীকার করতে পারেনি। আর এখন যে নতুন আইন, এই আইনে যদি কাজ হয়, স্বচ্ছভাবে কাজ হয়, সর্বাধিক কাজ হবে যে বাজেটে বরাদ্দ হয়েছে 40 দিনের। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে মাধ্যমে যেটা আবেদন করব, একটা ভয়ঙ্কর আক্রমণ সবচাইতে বেশি গরিব মানুষের উপর, কৃষকদের উপর, শ্রমিকদের উপর, যুবকদের উপর, মহিলাদের উপর নেমে এসেছে। এর বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ব্যতীত কোনো পথ নেই। সেই রাস্তায় কংগ্রেস, সেই রাস্তায় এগোচ্ছে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে আমার কথা বলা শেষ করছে। নমস্কার বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছর শাসন ব্যবস্থায় দেশটার যেমন 12টা বাজিয়েছে, আমাদের রাজ্যে বিগত 8 বছরের বিজেপি শাসনে এই রাজ্যের বর্তমান অবস্থাও তথাচিত। রাজ্যের মানুষ নানা সমস্যায় জর্জরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান, উদ্বোধন, শিলান্যাস থেকে শুরু করে নানা উন্নয়নের গল্প বিতরণ করে বেড়াচ্ছেন। কিন্তু রাজ্যবাসীর যে মূল সমস্যা, এই সমস্যা আজকে এটা যেমন পাহাড় প্রমাণ, এবং নাগরিক জীবনে দৈনন্দিন মানুষ যেভাবে এর মোকাবেলা করতে প্রশাসনিক উদাসীনতা লক্ষ্য করছে, রাজ্য প্রশাসনে জবাবদিহিতা আজকে কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে যেমন আসছেন না, সাথে সাথে মানুষ আজকে প্রতি মুহূর্তে দুঃশাসনের কবলে পড়ে বিপর্যস্ত জীবনযাপন করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আমাদের প্রশ্ন, গত কিছুদিন ধরে টানা বর্ষণ, সারা রাজ্য জুড়ে এই বর্ষণ স্নাত অবস্থায়
নাগরিক জীবনের যে সমস্যাগুলি নজরে এসেছে, এইগুলি প্রতিকারের জন্য রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা উনি গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে বেকারত্ব একটা বড় সমস্যা। দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান হারিয়ে একটা বিরাট অংশের গ্রামীণ মানুষ আজকে তাদের জীবনযাপন করতে হচ্ছে। সাথে সাথে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আজকে রেকর্ড সংখ্যক পরিস্থিতি, এই তার যে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলির মাধ্যমে যেটা উঠে আসছে, এটা একটা হাহাকার পরিস্থিতির দিকে যাচ্ছে। দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। আমরা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করছি বর্তমান সময়ে এই বর্ষায় রাজ্যের বিভিন্ন নদীগুলির জলস্ফীতি যেমন বেড়েছে এবং এই নদীর জলে বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। প্লাবনের ফলে কৃষকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলির পাশে দাঁড়ানোর কোনো ধরনের প্রয়োজনীয়তা শাসক দল বা তার সরকার কতটুকু দায়িত্ববোধের তারা পরিচায়ক, এই নিয়ে আজকে আমাদের প্রশ্ন। আমরা 2024 সালেও এই অগাস্ট মাসের যে বন্যা কবলিত এই রাজ্যের অঞ্চলগুলি, যারা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং সেই সময়ে এতটা ক্ষতি কৃষক, শ্রমিক, মেহনতি গরিব অংশের মানুষকে তাদেরকে বহন করতে হয়েছিল। আমরা জাতীয় বিপর্যয়ের কথা ঘোষণা দেওয়ার আবেদন করেছিলাম। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল দিয়ে ভারত সরকারকে অবহিত করে জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। রাজ্য সরকার সেই উদ্যোগ নেননি বা এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াতে দেখা গেছে একটা বিরাট অংশের মানুষ যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েও তারা না ক্ষতিপূরণ পেয়েছেন, না তাদের পুনর্বাসন হয়েছে, না তারা অর্থনৈতিকভাবে তাদের যে অবস্থা, এই অবস্থার ইচোর বিশেষ পরিবর্তন হয়েছে। 2025 সালেও এই রাজ্যে বন্যায় কবলিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার সঠিকভাবে তাদের ক্ষতির নিরূপণ করে তাদেরকে যেমন কোনো রকম পদক্ষেপ নেননি। এবারেও এই 2026 সালেও আজ থেকে 3-4 মাস আগে ব্যাপক সাইক্লোনে আমরা দেখলাম একটা বিরাট অংশের কৃষক এবং রাবার চাষিরা তাদের ক্ষয়ক্ষতি, প্রায় 50,000 পরিবার যারা রাবার চাষের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই ক্ষেত্রেও সরকার একচক্ষু নীতি নিয়ে তাদের ক্ষতিপূরণ প্রদান বা পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের শাসক দলের কিছু নেতৃত্বের তাদের মাধ্যমে যখন এই ক্ষয়ক্ষতি তাদের অর্থাগম বা তাদের অর্থ প্রদান করা হয়,
সেখানেও একটা বিরাট ধরনের কৃষকরা বা রাবার চাষিরা তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা তাদের আর্থিক সহায়তা সঠিকভাবে তারা পাননি। কিন্তু বিগত কয়েকদিন আগে এই যে বন্যার জলে বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি হয়েছে, তাতেও একটা বড় সংখ্যক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক বা সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণের যে প্রশ্নটা আসে, তখন দেখা যায় সেখানে দলবাজি স্বজন পোষণের জন্য শাসক দলের মানুষ সেখানে এসে হাজির হয়। এবার আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়ার রুমে বসে প্রাক বর্ষা, কারণ 24 সাল থেকে শিক্ষা নিয়ে তারা প্রাক বর্ষার মরশুমে কিভাবে প্রতিহত করা হবে, কিভাবে মানুষকে সহায়তা প্রদান করা হবে এবং বন্যা থেকে মানুষকে মুক্ত রাখার জন্য ত্রাণ তাদেরকে বিতরণ করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের উপযোগিতা, তার যথাযথভাবে এটাকে ব্যবহার করার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন মানুষ, তখন না ডিজাস্টার ম্যানেজমেন্টের উপযুক্ত কোনো ভূমিকা, না সরকারের প্রশাসনের তরফ থেকে সেখানে কোনো ধরনের ব্যবস্থাপনা এটা নজরে আসে না। এই আগরতলা শহর এটা নিগম এলাকা, শুধু আগরতলাই কেন, রাজ্যের বেশ কিছু শহর, খোয়াই শহর বলুন, কৈলা শহর বলুন, বিলোনিয়া বলুন, রাজ্যের বিভিন্ন শহরগুলি এই বর্ষাকালীন অবস্থায় জলডুবি থেকে রক্ষা করার জন্য একদিক থেকে যেমন এই জলের যে নদীগুলির নাব্যতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করে সেগুলিকে কিভাবে আরও বেশি জলধারণ ক্ষমতা করা যায় সেই লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, প্রয়োজনীয় পদক্ষেপের কথা দীর্ঘ সময় থেকে শোনানো হয়েছে। আমরা এই আগরতলা শহরের যে দুটো বেসিন, যেগুলি গুরুত্বপূর্ণ বেসিন হিসাবে এই শহরকে জলডুবি থেকে রক্ষা করার জন্য হাওড়া নদী বা কাটাখাল, এই দুটো ওয়াটার বেসিনের জন্য আমরা ম্যাক্সিমাম গুরুত্ব আরোপ করে এর জলের নাব্যতা বাড়ানোর জন্য এটা বিভিন্ন সময়ে বলে এসেছি, কথাও হয়েছে। এই সরকারের মুখ্যমন্ত্রী, আমরা দেখেছি রাজ্য প্রশাসনের মুখ্য সচিব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সেই বর্মরার পাদদেশে গিয়ে এই হাওড়া নদীর নাব্যতা বাড়ানোর জন্য, হাওড়া নদীর এই প্লাবন রোধ করার জন্য সেখানে জলাধার নির্মাণ, চেক ড্যাম নির্মাণ এবং বাঁধের উচ্চতা বৃদ্ধি করে এই জলডুবি থেকে আগরতলা শহরকে বাঁচানোর জন্য পরিকল্পনার কথা বলেছেন। 200 কোটি টাকার যে প্রজেক্ট, এই প্রজেক্টে স্যাংশনও নাকি হয়েছে। এই প্রজেক্টে যদি অর্থ এসে থাকে তাহলে হাওড়া নদীর কোনো ধরনের পদক্ষেপ তো আমরা দেখিনি, যে পদক্ষেপ থেকে নদীর নাব্যতা বৃদ্ধি হয়েছে বা এই নদীর জলের বর্ষাকালে প্লাবনকে রোধ করা যেছে। আমরা দেখেছি যে কাটাখাল নিয়ে কিছুদিন আগে যখন কাজ শুরু হয়েছিল, আমাদের দলের পক্ষ থেকে সরকারকে অবহিত করেছি আমরা যে সঠিক সময়ে যদি এই কাজটা না করা হয় বর্ষাকালীন সময়ে, এতে বাঁধের কাজ করানোটা এটা বিপজ্জনক হবে। এবং দেখা গেছে এই বর্ষার সময়ে এই বাঁধের কাজ অপরিকল্পিতভাবে করার কারণে বাঁধের ভাঙার মতো উপক্রম হয়েছে। এটা যেমন হাওড়া নদীর ক্ষেত্রে, এটা কাটাখালের ক্ষেত্রে, এবং সেখানে প্রশাসনের তরফ থেকে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এটা কেন, আমি জানতে চাই যে কেন এটা সময় মতো এই কাজটা শুরু করা গেল না? কোথায় এই প্রশাসনের, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেই তো পূর্ত দপ্তরের মন্ত্রী, উনিই তো এই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার, ওনার মুখ্যমন্ত্রীত্বে
কেন এই কাজগুলি যথাসময়ে যথাযথভাবে পরিকল্পনা মাফিক সেগুলি হয়নি? আমরা দেখেছি গতকালকে আগরতলা শহরের জলডুবি নিয়ে একটা সেমিনার হয়েছে প্রজ্ঞা ভবনে, এবং সেখানে প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন এক্সপার্টদের আমন্ত্রণ জানিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন আগে থেকেই আমরা বারংবার বলে এসেছি যে এই আগরতলা শহরকে যদি জলডুবি থেকে বাঁচাতে হয় তাহলে একটা মাস্টার প্ল্যান করা দরকার, এবং এই মাস্টার প্ল্যানের ক্ষেত্রে সমস্ত বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজনে বহিরাজ্য থেকে এজেন্সি এনে এই আগরতলা শহর সহ রাজ্যের যে বড় বড় শহরগুলি যেখানে বর্ষাকালে মানুষ এই বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হয়, বাড়ি ঘর দোকানপাট সামান্য বৃষ্টিতে জল ঢুকে, এবার যারা ক্রেডিট নেওয়ার জন্য বলেন যে না এবার তো 3 ঘন্টায় জল নেমে গেছে, 4 ঘন্টায় জল নেমে গেছে, আসলে জল যতটা সময়ের জন্যই বাড়ি ঘরে ঢুকুক, দোকান ব্যবসা কেন্দ্রগুলিতে গিয়া তারা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হতে হয়, এইটা তো বন্ধ হওয়া উচিত। এটাকে কিভাবে নিরসন করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমরা বারংবার বলেছি যে আগরতলা শহরে স্মার্ট সিটি বা এই নিগম কর্তৃপক্ষ যে কাজ করছেন এই কাজের কোনো পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান তৈরি হয়েছে কিনা, মাস্টার প্ল্যান হয়ে থাকলে সেই মোতাবেক কাজ শুরু হয়েছে কিনা। একটা নির্বাচন সামনে, একটা বিরাট কর্মযোগ্য মানুষের সামনে তুলে ধরে যারা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, যারা মানুষকে আকৃষ্ট করার জন্য ওই গাড়ি ছেড়ে স্কুটার বাইকে যাওয়ার কথা পরিকল্পনায় নিয়ে এসছেন, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, এতভাবে বলা সত্ত্বেও যখন একটা বিরাট অঙ্কের টাকা, কারণ এই স্মার্ট সিটির অর্থ ব্যয় নিয়ে এক একজন এক এক রকম দাবি করেছেন। এক সময় এই স্মার্ট সিটির দায়িত্বে যিনি আছেন ওনার সিইও বা এমডিরা তারা বলেছেন 95% কাজ নাকি সম্পন্ন হয়ে গেছে স্মার্ট সিটির। এর থেকেও কিছুদিন পরে আরও বেশি কৃতিত্বের দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 99% ওয়ার্ক নাকি কমপ্লিট হয়ে গেছে। এই আগরতলা শহরবাসী আজকে কি উপলব্ধি, শহরে খোঁড়াখুড়ি, নানা জায়গায় জলবন্দি অবস্থা। বিগত বর্ষায় আমরা কি দেখলাম যে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে জলবন্দি অবস্থায় মানুষকে পড়তে হয়নি। সামান্য বৃষ্টিতে মানুষ বাড়ি ঘরে জল ঢুকে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন, ব্যবসা কেন্দ্রগুলিতে মানুষ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন। তাহলে আজকে প্রকৌশলীরা যে মতামত দিচ্ছেন, আমি আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, মিডিয়াতে এগুলি উঠে এসছে যে একটা মাস্টার প্ল্যান এখন জরুরি হয়ে পড়েছে। আরে মাস্টার প্ল্যানবিহীন তাহলে একটা স্মার্ট সিটির কাজ কিভাবে তারা এতদিন ধরে চালিয়ে এসছে? 99% কাজ সম্পন্ন হয়েছে। এই যে অর্থ বিনিয়োগ করা হয়েছে, স্মার্ট সিটির উন্নয়নের জন্য যে অর্থ খরচা হয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার পর এখন আবার মাস্টার প্ল্যান তো জরুরি ছিল। আর মাস্টার প্ল্যান ছাড়া যে কাজ হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ সামান্য বৃষ্টিতে শহর ডুবে যাচ্ছে, নানা নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং শহরবাসী নাকাল। শুধু তাই নয়, আজকে এই জলডুবিতে সমস্ত আগরতলা শহর সহ বিভিন্ন এলাকায় এই যে অবৈজ্ঞানিকভাবে অপরিকল্পিতভাবে কাজ করা হয়েছে, আমরা ভালো করে যে বিষয়টা উপর গুরুত্ব দিয়ে আমরা সরকারকে বলেছিলাম যে হাওড়া নদীর নাব্যতা বাড়াতে হবে। 200 কোটি টাকা যদি খরচা হয়ে থাকে তাহলে হাওড়া নদীর জলাধার কোথায়, চেক ড্যাম কেন এখনো হয়নি, কেন বাঁধের উচ্চতা বৃদ্ধি হয়নি? তাহলে এই যে নদীর একটা বিরাট অংশ জুড়ে মানুষ সামান্য বর্ষাতে যাদের প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন,
আজকে নিশ্চয়ই আমরা তাদের হয়ে প্রশ্ন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নানা উন্নয়নের কথা বলেন, আমরা উন্নয়নের চিত্রটা আমরা যদি লক্ষ্য করি, শিক্ষার ক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, যাতায়াত ব্যবস্থা, পরিবহনের অবস্থা কি আজকে? আগরতলা শহর জুড়ে ব্যাপক ট্রাফিক জ্যাম, জাতীয় সড়কগুলির দুর্ভোগ, আজকে সাধারণ পরিবহন কর্মী থেকে শুরু করে এই যাতায়াতের ক্ষেত্রে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই রাজ্যে 8টি জাতীয় সড়কের কথা বলে যারা উন্নয়নের দাবি করেন, যারা গলা ফাটিয়ে বিজ্ঞাপন লাগিয়ে যারা এই রাজ্যের উন্নয়নের কথা বলেন, এই রাজ্যে একটা জাতীয় সড়ক নেই যে জাতীয় সড়ক দিয়ে পরিবহন বা মানুষ চলাচলের জন্য এটা উপযোগী।